দুপুর গড়িয়ে বিকেল। জনবহুলপূর্ণ রেল স্টেশন, চারিদিকে মানুষের ছোটাছুটি। স্টেশনের চেয়ারটিতে বসে অনন্ত তার বন্ধু রঘুবীরের জন্য অপেক্ষা করছিল। অনন্ত আর রঘুবীর একই কোম্পানিতে ভিন্ন ভিন্ন শাখায় চাকরি করে। সামনে পুজো, তাই পুজোর ছুটিতে দুই বন্ধু একসাথে বাড়ির দিকে যাওয়ার প্ল্যান করেছে। অনন্তের বাড়ি থেকে রঘুবীরের বাড়ি 5 মাইলের রাস্তা। তাদের গ্রাম প্রায় পাশাপাশি। অনন্ত রঘুবীরের জন্য অপেক্ষা করতে করতে শেষে বিরক্ত হয়ে যায়। তারপর তাকে ফোন করে বলে, হ্যালো, এই রঘুবীর, তুই কোথায়? তোকে বলেছি তাড়াতাড়ি আসতে, ট্রেন আসতে আর মাত্র 10 মিনিট বাকি। আচ্ছা থাম থাম, এত কথা বলিস কেন? আমি চলেই এসেছি প্রায়। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আয়। একটু পরেই রঘুবীর স্টেশনে চলে আসলো। রঘুবীরকে দেখে অনন্ত বলল, সব সময় তুই লেট করিস, আমার একা বসে থাকতে কি ভালো লাগে বল? আমি লেট করি না, তুই সব জায়গায় তাড়াতাড়ি যাস, তারপরে তোকে অপেক্ষা করতে হয়। আর আমি একদম ঠিক সময় আসি। ওই যে দেখ, ট্রেনটাও এসে পড়েছে। এখন চল তাড়াতাড়ি উঠে পড়ি, নইলে সিট পাবি না। দুজনেই ট্রেনে উঠে পড়ল। প্রায় 4 ঘন্টা পর সন্ধে নাগাদ তারা এসে পৌঁছল পলাশপুর স্টেশনে। স্টেশনটি একদম ফাঁকা, আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই। স্টেশনে নেমে তারা এদিক সেদিক তাকিয়ে দেখল কোথাও কোনো গাড়ি ঘোড়াও নেই। রঘুবীর বলল, দেখেছিস, এই হলো গ্রামের অবস্থা। সবেমাত্র সন্ধ্যা, তাতেই কোনো গাড়ি ঘোড়ার দেখা নেই। আর শহরে সারা রাত গাড়ি পাওয়া যায়। দেখ রঘুবীর, তুই জানিসই তো গ্রামের এমন অবস্থা। আর গ্রামের মানুষ সন্ধে লাগতেই বাড়ি ফিরে যায়। তাহলে গাড়িওয়ালারা বসে থেকে কি করবে বল? চল এখন কথা না বাড়িয়ে হাঁটতে থাকি, দেখি সামনে যদি কোনো গাড়ি পাওয়া যায়। এরপরে দুজনেই ফাঁকা স্টেশনটি ত্যাগ করে সামনের দিকে হাঁটতে লাগলো। গ্রামের রাস্তার দুপাশে ছোট ছোট বাড়িঘর আর গাছগাছড়ায় ভর্তি। সন্ধে নেমেছে বলে বাড়ির বাইরে কেউ নেই, তা না হলে ছোট ছোট ছেলে মেয়েদের খেলতে দেখা যায় বরাবরই। রঘুবীর বলল, আরে অনন্ত, এতটা পথ হাঁটলাম, তাও তো কোনো গাড়ি পেলাম না। গাড়ি না পেলে আমি বাড়ি যাব কিভাবে? তোর বাড়ি না হয় কাছে, কিন্তু আমার বাড়ি যেতে গেলে তো গাড়ি লাগবেই। গাড়ি যে লাগবে সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। শহুরে পরিবেশে থেকে তুই একদম অলস হয়ে পড়েছিস। এতটুকু রাস্তাও তোর দ্বারা হাঁটা সম্ভব হচ্ছে না। তুই যেটাই বলিস, শহরে থাকার মজাটাই আলাদা। বাবা মাকে কতবার বলেছি আমার সাথে শহরে থাকতে, কিন্তু তারা তো একদম সাফ সাফ বলে দিয়েছে মৃত্যুর আগ পর্যন্ত গ্রাম ছাড়বে না। সত্যি কথা বলতে আমার শহরে একদম মন টেকে না। গ্রামের পরিবেশটাকে আমি শহরে খুব মিস করি। গল্প করতে করতে তারা একসময় সামনেই একটা গরুর গাড়ি দেখতে পেল। অনন্ত বলল, ওই তো সামনে একটা গরুর গাড়ি, চল দেখি গাড়িটি আমাদের নিয়ে যায় কিনা। হ্যাঁ চল চল, আমার পায়ে ভীষণ ব্যথা করছে। সামনে এগিয়ে গিয়ে অনন্ত গরুর গাড়িওয়ালাকে বলল, দাদা, পলাশপুর উত্তরপাড়া যাবেন? উত্তরপাড়া আমায় নামিয়ে দিয়ে আমার বন্ধুকে ওই কুসুমপুরে নামিয়ে দিতে হবে। না না দাদা, আমি কুসুমপুর যেতেই পারবো নি। এমনিতেই কুসুমপুরের রাস্তা ভালো নয়, তার উপর আবার সন্ধেবেলা। আমি যেতে পারবো না। যদি উত্তরপাড়া যেতে চান তাহলে উঠে পড়ুন। যেহেতু আর কোনো গাড়ি পাওয়া যাচ্ছিল না, তাই বাধ্য হয়েই সেই গাড়িতেই উঠে পড়ল তারা। ওরা গাড়িতে উঠতেই গরুর গাড়িটি চলতে শুরু করলো। অনন্ত বলল, রঘুবীর, তুই না হয় আজ রাতটা আমাদের বাড়িতে কাটিয়ে কাল সকাল সকাল বাড়ির পথে রওনা দিস। মনে হয় তুই ঠিকই বলছিস। কুসুমপুরের পরিবেশটি আর আগের মতন নেই।
রাতের বেলায় চোর ডাকাতদের উপদ্রব বেড়েছে। আবার কি বলতে কি হয়, আর তাছাড়া এতটা পথ হেঁটে যাবার আমার শক্তি আর অবশিষ্ট নেই। তাহলে ফ্রেশ হয়ে দুজনে হরি কাকার চায়ের দোকানে বসে আড্ডা দেওয়া যাবে। কতদিন হরি কাকার হাতের চা খাই না বলতো। হ্যাঁ, এতক্ষণ পর তুই একটা ভালো কথা বললি। চা না পেয়ে শরীরটাও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তার উপর যদি আবার চাটা হয় হরি কাকার, তাহলে তো কোনো কথাই নেই। চলতে চলতে গরুর গাড়িটি একসময় অনন্তের বাড়ির সামনে এসে পৌঁছল। অনন্ত আর রঘুবীর গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করল। অনন্তকে দেখে তার মা বলল, বাবা অনন্ত, তুই এসেছিস? কতদিন পর এলি বাবা। তুই ভালো আছিস তো বাবা? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমরা ভালো আছো? রঘুবীরকে সঙ্গে নিয়ে এলাম, গাড়ি পাচ্ছিলাম না বলে। ভালো করেছিস বাবা। তার মধ্যে কুসুমপুরের এলাকাটাও আর ভালো নেই। তবে যা বাবা, ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে খেতে আয়। না বাবা, এখন খাবো না। আমরা একটু হরি কাকার চায়ের দোকানে যাব চা খেতে। ঠিক আছে, যাবে যাও, কিন্তু বাবা বেশি রাত করো না। কয়েকদিন থেকেই বটতলায় মানুষের লাশ পাওয়া যাচ্ছে, তাই দুজনে তাড়াতাড়ি ফিরে আসবে। আচ্ছা বাবা, আমরা তাড়াতাড়ি ফিরে আসব, তুমি একদম চিন্তা করো না। অনন্ত আর রঘুবীর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল হরিকাকার চায়ের দোকানের উদ্দেশ্যে। দোকানে পৌঁছতেই অনন্ত হরিকাকাকে বলল, হরিকাকা কেমন আছো? হুম? ও অনন্ত বাবা যে, ভালো আছি বাবা। কাকা, কড়া করে 2 কাপ চা দাও তো দেখি। ও বাবা, দিতাসি, খারাও খারাও। দুজনে মিলে হরিকাকার চায়ের দোকানে চা খেতে খেতে বেশ কিছুক্ষণ আড্ডা দিল। তারপর দুজনে মিলে বাড়ি ফেরার কথা ভাবতেই শুরু হলো বিপত্তি। হুট করে আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হলো। ওদিকে বৃষ্টি ছাড়ার যেন কোনো নামই নেই। রঘুবীর বলল, অনন্ত, এখন কেমন করে বাড়ি ফিরবো? সেটাই তো ভাবছি, দেখি আরো কিছুক্ষণ অপেক্ষা করে। বেশ খানিকক্ষণ বাদে বৃষ্টি একটু থামল। তারা দুজনেই বাড়ির পথে রওনা হলো। পথে হাঁটতে হাঁটতে তারা একটি বড় বট গাছের সামনে এসে ঠায় দাঁড়িয়ে পড়ল। দুজনে যেন ভয়ে তখন নড়তে পারছে না। তাদের চোখের সামনে বটগাছের ডাল থেকে ঝুলছে একটা মানুষের গলায় দড়ি দেওয়া লাশ। হঠাৎ তাদের সামনে মৃত লাশটি চোখ খুলে তাকিয়ে একটা বিকট আওয়াজে হা হা করে হেসে উঠল। এরপরে আবার লাশটি তাদের সামনে থেকে কোথায় যেন উধাও হয়ে গেল। এমন একটা দৃশ্য দেখে দুজনে ভীষণ ভয় পেয়ে যায়। রঘুবীর বলে, অনন্ত, এটা এটা কি কি ছিল? আমিও তো বুঝতে পারছি না, এখানে থাকা একদম বিপজ্জনক। চল চল, তাড়াতাড়ি পালা এখান থেকে। তারা যখনই দৌড়তে যাবে হঠাৎ তাদের দুজনকে কেউ যেন শূন্যে ভাসিয়ে দিল। তারা দুজন সাহায্যের জন্য চিৎকার করতে লাগলো, তাদের নিঃশ্বাস প্রায় ফুরিয়ে এসেছে। খানিক বাদেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়বে। এমন সময় কেউ তাদের নাম ধরে ডাক দিল, ও অনন্ত বাবা, সেরে দে দুষ্ট, সেরে দে, সেরে দে। হঠাৎ করে তারা দুজনে মাটিতে ঠাস করে পড়ে গেল। দুজনে যেন আবার নতুন জীবন ফিরে পেল। অনন্ত হরিকাকাকে জিজ্ঞাসা করল, হরিকাকা, তুমি এখানে? তুমি না আসলে কাল সকালে হয়তো সবাই আমাদের মৃতদেহটা দেখতে পেত। আমি তো তোমাকে বলতেই ভুইলা গেছিলাম বাবা, তাই তো মনে পড়তেই তাড়াতাড়ি দৌড় দিয়ে আইলাম। কিছুদিন আগেই এই গাছে গলায় দড়ি দেওয়া অবস্থায় এক অপরিচিত লোকের লাশ পাওয়া যায়। পুলিশ অনেক হদিশ করেও তাদের স্বজনদের সন্ধান পায় নাই। যার মৃত্যুর সঠিক কোনো কারণও জানা যায়নি, কিন্তু সেদিনের পর থেকে
গ্রামের মানুষদের জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। রাতের বেলায় কেউ এই বটগাছের আশপাশ দিয়েও যদি আসে, তইলে কেউ আর প্রাণে বাঁচে না। এখান থেকে তাড়াতাড়ি চলে যাও বাবা, আর কখনো এইখানে আইসো না। হরি কাকা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি সময় মতো না আসলে আমরা হয়তো মারাই যেতাম। আমরা তাহলে এখন আসি। হরি কাকার কথা শুনে তারা দুজন দ্রুত বাড়ির দিকে রওনা দিল। তারা চলে যেতেই হরি কাকা আর গাছের ঝুলন্ত সেই লাশটি এক রহস্যজনক হাসিতে ফেটে পড়ল। কি মজা, কি মজা। মরবি তোরা, তোরা সবাই মরবি।